গিন্নিমা, ও গিন্নিমা, আপনি আপনি শিগগির চলুন, ওদিকে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। মরণ! বলি, এই ভর সন্ধ্যেবেলায় আমার চিৎকার করে গোটা বাড়ি মাথায় তুলছিস কেন রে? কি হয়েছেটা কি? গিন্নিমা, আপনি আপনি শিগগির চলুন, দোতলার দালানে পৌরাণীকে। তুই কি 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 বলছিস রে হতভাগী? এ কি অলক্ষণে কথা? চল 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 তো দেখি। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সব থেকে বড় শত্রু কে, আপনি কি উত্তর দেবেন? বা ধরুন, আপনার মনের মধ্যে কোনো প্রতিহিংসা লুকিয়ে আছে কিনা। নিশ্চয়ই ভাবছেন তারানাথ তান্ত্রিকের গল্প শোনাতে এসে কি সব আজগুবি প্রশ্ন করে চলেছি। আসলে কি জানেন, অতীত থেকে বর্তমান সময়ের মধ্যে আমাদের এমন কিছু কিছু ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যার ফলস্বরূপ আমাদের মনের মধ্যে এক প্রতিহিংসার অগ্নিকুণ্ড তৈরি হয়ে ওঠে এবং সময়ের কালচক্রের সাথে সাথে ওই অগ্নিকুণ্ডের আগুন ধীরে ধীরে প্রতিশোধে পরিণত হয়। সেই আগুনের লেলিহান শিখার উত্তাপ যে কতটা তীব্র হতে পারে, ঠাকুরমশাইয়ের মুখে এই কাহিনী না শুনলে হয়তো কোনো দিনও বুঝতেই পারতাম না। আজকের গল্প তারানাথ তান্ত্রিকের কাহিনী নারীর টান, যা আপনাকে ভীষণভাবে শিহরিত করতে বাধ্য করবে। শুনতে থাকুন। পৌষের পরন্ত শীতের বিকেল, একটু পরেই সন্ধে নেমে আসবে। অফিসের ছুটিতে আমিও কিশোরী ঠাকুরমশাইয়ের গৃহে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে চারি মাটির মালসায় ধুনো মিশ্রিত নারকেল চোপড়া দিয়ে আগুন জ্বালিয়ে ঘরের কোণে রেখে গিয়েছে। এতে বোধ করি ঘরের ভেতরটায় মশার উপদ্রব কম হওয়ার সঙ্গে সঙ্গে খানিকক্ষণ উষ্ণও থাকবে। আমরা দুটিতে ঠাকুরমশাইয়ের পাশে চাদর মুড়ি দিয়ে গুটিসুটি হয়ে বসে রয়েছি। নিস্তব্ধতা ভাঙল চারির উপস্থিতিতে। আমরা আসার সময় সঙ্গে করে শীতের নলেন গুড়ের রসগোল্লা এবং তেলে ভাজা নিয়ে এসেছিলাম। চারিমা ওগুলো আমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছে। এই দেখে আমি বললাম, আহা চারিমা, রসগোল্লাগুলো তো তোমার আর ঠাকুরমশাইয়ের জন্য এনেছিলাম, আমাদের জন্য নয়। আমাদেরকে তো শুধুমাত্র মুড়ি মাখাই দিতে পারতে, তাতেই তো হতো রে মা। আমাদের জন্য রাখা আছে কাকাবাবু, আপনারা খান। মুড়ি মাখাগুলো খেতে থাকুন, আমি চা বসিয়ে দিয়েছি। চারিমা ঘর থেকে চলে যাওয়ার পর ঠাকুরমশাই বললেন, কি জানো তো কিশোরী, চারির মাও এরকমই ছিল। অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি হতে দিত না। আমাদের এতক্ষণের কথোপকথনের মাঝেও কিশোরী কোনো রকম কর্ণপাত করল না। এই দেখে ঠাকুরমশাই বললেন, কি হে কিশোরী, তোমার কপালে আর চিন্তার ভাঁজ লক্ষ্য করতে পারছি যে। তোমাকে দেখে বেশ বুঝতে পারছি তুমি এক গভীর মানসিক চিন্তায় আচ্ছন্ন হয়ে আছো। কি হয়েছে জানতে পারি কি? আসলে সমস্যা ঠিক না ঠাকুরমশাই, আমাদের পৈতৃক গ্রামে একটি দুর্ঘটনা ঘটেছে বাবা, সেই নিয়ে মনটা বড় চিন্তিত হয়ে আছে। দুর্ঘটনা? তা কিরকম দুর্ঘটনা শুনি? আমাদের গ্রামে এক প্রতিবেশী বাড়ির এই ঘটনা। ওই পরিবারের এক যুবক কোনোভাবে জানতে পারে যে তার বর্তমান মা তার আসল মা নয়। প্রকৃত মাকে তার বাবা বহু কাল আগে কোনো এক কারণে নৃশংসতার সাথে হত্যা করেছিল। এই কথা যখন ওই যুবক জানতে পারে, তার আসল মায়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ক্রোধের বশে তার বাবাকে হত্যা করে। এহেন নির্মম ঘটনা আমার কানে আসতেই মনটা বড় অস্থির হয়ে আছে। কি বলছো ভায়া, তো বড় সাংঘাতিক ঘটনা। আমি দেখলাম কিশোরীর এই কথা শুনে ঠাকুরমশাইয়ের মুখভাবের কোনো পরিবর্তন হলো না। এই দেখে আমি ঠাকুরমশাইকে বললাম, কিশোরীর কথাটা শুনলেন ঠাকুরমশাই? কোনো যুবক তার বাবাকে এহেন নির্মমভাবে হত্যা করতে পারে? নিশ্চয়ই পারে। এই ধরনের অভিজ্ঞতা আমার জীবনে নতুন নয়। বিষয় যখন মাতৃত্বের উপর আসে, তখন কোনো ব্যক্তির ক্রোধের উপর নিয়ন্ত্রণ থাকে না। আপনার জীবনে এই ধরনের অভিজ্ঞতা নতুন নয়? এ কথার অর্থ ঠিক বুঝলাম না ঠাকুরমশাই।
এই ধরনের অভিজ্ঞতা আমার তন্ত্র জীবনে আগে হয়েছিল। সে বিষয়ের সাথে তোমরা এখনো অবগত নও। আমার তন্ত্র জীবনের সর্বশ্রেষ্ঠ ভয়ানক অভিজ্ঞতার মধ্যে এই ঘটনা এক অন্যতম অভিজ্ঞতা ছিল। আপনার মুখে ওই ঘটনার বর্ণনা বড় শুনতে ইচ্ছে করছে। আজ না হয় ওই ঘটনাটাই আমাদেরকে শোনান। হুম, বেশ, তবে তাই হোক। আজ না হয় তোমাদেরকে ওই কাহিনী আমি শোনাবো। ঠাকুর মশাইয়ের এই কথা শুনে কিশোরীকে দেখলাম বেশ আঁটো সাঁটো হয়ে নিজের জায়গায় বসলো। আমিও এক মুঠো মুড়ি মাখা তুলে নিলাম। এরপর ঠাকুর মশাই বলতে শুরু করলেন। সেই সময় আমি তন্ত্র জীবন থেকে কিছুটা সরে এসে সাংসারিক জীবনে প্রবেশ করেছি। তখন আমার সদ্য বিবাহ সম্পন্ন হয়েছে। এমনই এক সকালে বাড়িতে বসে পুরনো পুঁথি চর্চা করছি। বাড়িতে আমি এবং আমার স্ত্রী ছাড়া সেই মুহূর্তে কেউ ছিল না। হঠাৎ বাইরে থেকে দরজায় কড়া নাড়বার শব্দ শুনতে পেলাম। সচরাচর অত সকালে আমার বাড়িতে কেউ আসে না। জ্যোতিষ কার্য শুরু হয় বিকেল 4টের পর, কিন্তু এত সকালে কে আসলো? তড়িঘড়িতায় আমি দরজা খুলতে গেলাম। দরজা খুলতেই দেখলাম মধ্যবয়স্ক একজন ভদ্রলোক আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এবং বাড়ির গেটের সম্মুখে একটি গরুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমি কিছু বলার আগেই ওই ভদ্রলোক আমার দিকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, এটা কি তারানাথ চক্রবর্তী মশাইয়ের বাড়ি? হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। কেন বলুন তো? আমার প্রণাম নেবেন বাবা। আমি বাঁকুড়া বিষ্ণুপুর গ্রাম থেকে আসছি। ওই জমিদার রাজেন্দ্র প্রসাদ রায়, উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আমি ওই জমিদার বাড়ির নায়েব। আচ্ছা বেশ, আপনি আগে গৃহের ভেতরে আসুন, তারপর আমি আপনার সব কথা শুনছি। ভদ্রলোক যখন আমার গৃহের ভিতরে প্রবেশ করলেন, তারপর এক আশ্চর্যজনক উপলব্ধি করলাম। হঠাৎ করেই আমার পঞ্চরুদ্রের মালা আকস্মিকভাবে উত্তপ্ত হতে লাগলো। কোনো অশুভ সংকেত ছাড়া ওই পঞ্চরুদ্রের মালা উত্তপ্ত হয় না। হঠাৎ করেই লক্ষ্য করলাম দরজার বাইরে এক কালো কুণ্ডলী, যে চাইছে আমার গৃহের ভেতরে প্রবেশ করতে, কিন্তু মন্ত্রপুত গৃহবন্ধনী থাকার ফলে সে কোনোভাবেই পারছে না তা, এবং সে কোনোভাবেই চাইছে না আমি ওই ভদ্রলোকের সাথে আলাপ আলোচনা করি। এই বিষয়টি যে মোটেই কোনো স্বাভাবিক বিষয় নয়, সেটি আমি বিলক্ষণ টের পেয়েছিলাম। ওনাকে আমার বসার ঘরে নিয়ে গিয়ে বসতে দিলাম। তারপর আমার স্ত্রীকে জানিয়ে ওনার জন্য কিছু জল আর খাবারের ব্যবস্থা করতে বললাম। আপনাকে দেখে অনেকটা ক্লান্ত বলেই মনে হচ্ছে। আমার বাড়ি চিনতে বোধ করি অনেক অসুবিধা হয়েছে। এখানকার স্থানীয় লোকজন আপনার নাম এক ডাকেই চেনে, তাই বাড়ি খুঁজে পেতে বেশি ওই সময় অতিবাহিত হয়নি। আসলে বাবা, আমাদের জমিদার বাড়িতে এক ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে। সেই কারণেই জমিদার বাবু আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এই বিপদ কি ধরনের যদি একটু বিশ্লেষণ করে বলেন তাহলে ভালো হয়। ওই কিছুদিন আগেই ওই জমিদার বাবুর স্ত্রী অর্থাৎ ওই গিন্নিমার এক অস্বাভাবিক মৃত্যু ঘটে, এবং সেই মৃত্যুর পরে জমিদার বাবুকে ওই স্বপ্নে কে যেন বারবার এসে বলছে ওই জমিদার বাবুর বংশকে ওই সব অংশে নির্বংশ করবে। শুধু তাই নয়, ওই গিন্নিমার মৃত্যুর পরে ওই বেনামে জমিদার বাবুর কাছে ওই একের পর এক ওই পত্র আসছে। সে পত্র কোনো দোয়াত অথবা ওই কালি দিয়ে লেখা নয়, এ বিষয়ে আমরা সকলেই অবগত। কারণ সেই পত্রের লেখা বর্ণের রং ওই গাঢ় কালচে লাল। বোধ করি সেই পত্রগুলি কোনো কোনো প্রাণীর দেহের রক্ত দিয়ে লেখা রয়েছে। জমিদার বাবু বরাবরই খুব ভালো মানুষ ছিলেন। ওনার কোনো শত্রু আছে বলে তো নাম আমার জানা নেই। ওই কে এই কাজ করছে, তার কি উদ্দেশ্য, আমরা কিছুই বুঝে উঠতে পারছি না বাবা। তাই জমিদার মশাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি একটাবার ওই ওই জমিদার বাড়িতে যান তাহলে আমরা খুব উপকৃত হব। আচ্ছা বেশ, সে না হয় যাব। আমাকে একটু সময় দিন, কিছু জিনিসপত্র গুছিয়ে নিতে হবে।
হ্যাঁ, নিশ্চয়ই। আপনি আপনার মতো করে গুছিয়ে নিন, তারপরে আমাকে বলবেন। আমার সব কিছু ব্যবস্থা করা আছে, তারপরই না হয় আমরা বেরোবো। সে না হয় আমি গুছিয়ে নিচ্ছি, তার আগে আপনি কিছু মুখে দিয়ে বিশ্রাম করুন। অনেকটা পথ এসেছেন তো। এসবের আবার কি দরকার ছিল বাবা? আপনি যেতে রাজি হয়েছেন, এই আমার কাছে অনেক। তন্ত্র সাধনায় দীক্ষিত হয়ে যদি মানুষের উপকারেই না আসতে পারলাম, তাহলে এই জীবনে কী বা অর্জন করলাম? আপনি খেয়ে নিন, আমি ও ঘর থেকে আসছি। আচ্ছা বাবা, বেশ। এরপর আমি পুজোর ঘরে গিয়ে আমার দরকারি কিছু জিনিসপত্র ঝোলায় নিয়ে নিলাম এবং স্ত্রীকে জানিয়ে দিলাম যে আমি বিষ্ণুপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 3-4 ঘন্টা পথ ও যানবাহন অতিক্রম করবার পর অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম বাঁকুড়া স্টেশনে। স্টেশন থেকে নেমে পথ চলতি যানবাহন হিসেবে ব্যবহৃত গরুর গাড়িতে চেপে যাত্রা শুরু হলো বিষ্ণুপুর গ্রামের উদ্দেশ্যে। স্টেশন থেকে 2 গ্রামের পরেই অবস্থিত এই বিষ্ণুপুর গ্রাম। গরুর গাড়ির দুলকিচাল সহযোগে প্রায় আধ ঘন্টা সময় লাগলো বিষ্ণুপুর গ্রামের সীমানায় পৌঁছতে। গরুর গাড়ি থেকে নেমে কাঁচামাটির পথ ধরলাম। এর আগেও আমি এই জায়গায় এসেছি। ভারী সুন্দর এই গ্রাম। ভোরের দিকে সামান্য বৃষ্টিপাতের ফলে ভেজা মাটির সোঁধা গন্ধ মৃদুমন্দ বাতাসের সাথে আমার নাকে ভেসে আসতে লাগলো। পথের 2 ধারে ধান ক্ষেতের সোনালী ফসলের মোহময়ী গন্ধে চারিদিক যেন ভরে উঠেছে। কিছু সময় পর অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম জমিদার বাড়ির সম্মুখে। জমিদার বাড়িটি ছিল এক কথায় বিশাল আকারের এক অট্টালিকা। বিদেশি আদব কায়দায় এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। অত্যন্ত শৌখিনতা ও নিপুণতার সাথে সামনের ফটকটিও তৈরি করা হয়েছে। বাড়ির সম্মুখে ফটকের সামনে আসবার পর নায়ব মশাই আমাকে বললেন, আসুন বাবা, আসুন আমার সাথে জমিদার বাড়ির ভিতরে আসুন। যথারীতি আমি নায়ব মশাইয়ের সাথে জমিদার বাড়ির অন্দরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে প্রবেশ করা মাত্রই আমি কানে এক অদৃশ্য ধ্বনি শুনতে পেলাম। কেউ যেন আমাকে কিছু বলতে চাইছে। একটু ভালো করে সেই দিকে মনোযোগ দিতেই শুনতে পেলাম, কি চক্রবর্তী মশাই, এমন আছেন? এই কথাটা কেউ যেন আমাকে তাচ্ছিল্য বা ব্যঙ্গের সহিত অদৃশ্য ধ্বনির মাধ্যমে বলতে লাগলো। আমি বেশ বুঝতে পারলাম এই বাড়িতে যা কিছু ঘটছে তার পিছনে কোনো বড় রহস্য লুকিয়ে রয়েছে, আর সে মোটেও কোনো সাধারণ কিছু নয়। এরই মাঝে কখন জমিদার রাজেন্দ্র প্রসাদ রায় আমার সম্মুখে এসে উপস্থিত হয়েছেন, আমি তার টেরও পাইনি। চেতনা ফিরতেই আমি দেখলাম জমিদারবাবু আমার সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে রয়েছেন। আমার প্রণাম নেবেন বাবা। আমি জমিদার রাজেন্দ্র প্রসাদ রায়। আমার লেঠেল মারফত যখন আমি এই খবর শুনি যে আপনি বিষ্ণুপুরে আসতে রাজি হয়েছেন, তারপর থেকেই মনে অনেকটা সাহস পাচ্ছি বাবা। এই জমিদার বাড়ি বড় বিপদের কবলে পড়েছে। আমার স্ত্রীর কথা আশা করি নায়েব মশাই আপনাকে যাত্রাপথে অবগত করেছে। হ্যাঁ, নায়েব মশাই আমাকে প্রায় সবই বলেছেন। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আমার যতটা সাধ্য আমি চেষ্টা করব। আপনার মুখ থেকে এই কথাটা শুনেই আমি অনেকটা স্বস্তি বোধ করছি। অতিথি কক্ষে আপনার বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। অনেকটা পথ আসতে হয়েছে, আগে কিছুটা সময় বিশ্রাম নিন। নায়েব মশাই এখানেই রয়েছেন, কোনো দরকারে ওনাকে ডাকবেন। আমার কিছু কাজ রয়েছে, আপনি বিশ্রাম নিন। আমি ফিরে এসে আপনার সাথে আলাপ আলোচনা করব। আচ্ছা বেশ, আপনি নিশ্চিন্তে যান। নায়েব মশাইয়ের সাথে আমি অতিথি কক্ষে গেলাম। অনেকটা পথ যাত্রা করবার ফলে শরীরে ক্লান্তি অনুভব করছিলাম। সেই কারণবশত অল্প কিছু খাওয়া দাওয়া সম্পূর্ণ করে বিশ্রাম নেওয়ার জন্য অতিথি কক্ষের মেঝেতে শয্যার ব্যবস্থা করলাম। শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তন্দ্রা ভাব চলে এসেছিল। তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই আমার সামনে এক দৃশ্য ফুটে উঠল। তোমরা হয়তো ভাববে আমি কোনো ভয়ানক দৃশ্যের কথা বলছি, কিন্তু তা নয়। প্রথমেই বলেছিলাম যে এই বিষ্ণুপুর গ্রামে আমি এর আগেও এসেছি। এই এলাকা থেকে কিছুটা দূরে একটি জঙ্গল রয়েছে। সেই জঙ্গলে এক উচ্চ মার্গের তন্ত্র সাধক
আমার তন্ত্র দীক্ষা গুরু শ্রীর বামাচরণ আউগম বাগিসের আশ্রম রয়েছে। আমি তার কাছে বেশ কয়েকবার এসেছিলাম। গুরুদেব আমায় মন্ত্র দীক্ষিত করেছেন। সেই মহাযজ্ঞের দৃশ্যই স্বপ্নের মাধ্যমে প্রস্ফুটিত হচ্ছে। হয়তো গুরুদেবের এত সান্নিধ্য থাকার ফলে এই স্বপ্ন দর্শন করতে পারছি। আমি স্বপ্নে দেখছি যজ্ঞস্থানে গুরুদেব, আমি এবং একটি ছোট শিশু বসে রয়েছে। ওই শিশুর কথা আমি ঠিক স্মরণ করতে পারছি না। যজ্ঞস্থান ও আশ্রমের পরিবেশ কিন্তু আমার চেনা। শুধু ওই শিশুর কথা আমি কোনোভাবেই না স্মরণ করতে পারছি না। হয়তো অনেকটা সময় অতিবাহিতর ফলে স্মরণ করতে অসুবিধা হচ্ছে। স্বপ্নে ওই দৃশ্য চলমানের সাথেই সেই কণ্ঠস্বর আবার আমি শুনতে পেলাম। কে চক্রবর্তী মশাই, কেমন আছে? ওই কণ্ঠস্বর শোনা মাত্রই আশ্রমের দৃশ্য কোনো এক অন্ধকারে মিলিয়ে গেল। তারপর ধীরে ধীরে অস্থিরতার সাথে তন্দ্রাভাব কাটতে লাগলো। আমি উঠে বসে পড়লাম। বিষয়টা আমার মোটেও ভালো ঠেকলো না। আমি বেশ বুঝতে পারছি কোনো এক অলৌকিক গোলক ধাঁধার ভিতর আমি প্রবেশ করছি, যার শেষ কোথায় আমার তা জানা নেই। এইসব ভাবছি এমন সময় শুনতে পেলাম কে যেন অতিথি কক্ষের বাইরে থেকে আমাকে ডাকছে। উঠে গিয়ে দরজা খুলতে দেখি নায়ক মশাই এবং জমিদার মশাই দুজনেই দাঁড়িয়ে রয়েছেন। ও, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। অসময়ে এসে মনে হয় আপনাকে বিরক্ত করলাম। আরো কিছুক্ষণ পর আসা উচিত ছিল। বোধ করি আপনি বিশ্রাম নিচ্ছিলেন। আরে না না, এমনভাবে আমাকে লজ্জিত করবেন না। আপনি একদম ঠিক সময়ই এসেছেন। এবার আমাকে সমস্ত ঘটনাটা খুলে বলুন তো। হ্যাঁ বাবা, বলবো, সব বলবো। তার আগে আমি আপনাকে কিছু দেখাতে চাই। জমিদার মশাইয়ের ইশারাতে নায়েব মশাই আমার দিকে কতগুলো পত্র এবং লাল শালুতে মোড়া একটি পুঁটুলি এগিয়ে দিলেন। আমি সেইগুলিকে হাতে নিলাম। হাতে নেবার পর আমি পত্রগুলিকে স্পর্শ করা মাত্রই এক অলৌকিক বৈদ্যুতিক ঝটকা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। এই পত্র কিভাবে আপনার কাছে আসলো? ঠাকুর ঘরের সম্মুখ দালানে এই পত্রগুলি কেউ রেখে দিয়ে যেত। এই পত্র কোথা থেকে এসেছে, পত্র প্রেরক কে, তা আমরা কিছু জানি না বাবা। কিন্তু পত্রে একটি করে ছড়া লেখা আছে। এই ছড়ার অর্থ কি সেটা বুঝতে পারছি না, এবং আপনি দেখলে বুঝতে পারবেন যে কোনো সাধারণ কালি বা দোয়াত দিয়ে এই পত্র লেখা হয়। এই লেখার বর্ণের রং অনেকটা রক্তের মতো। আর এই পুটুলির মধ্যে দুটি সিঁদুর মাখানো ভাঙা শাঁখা রয়েছে। আমার স্ত্রীকে যখন মৃত অবস্থায় পাওয়া যায়, তার পাশে প্রথম এক টুকরো শাঁখা পাওয়া গেছিল। তার কিছুদিন পরেই ছোট বৌমার ঘরের বিছানার পাশে আরেক টুকরো পাওয়া যায়। জমিদার মশাইয়ের এই কথা শুনে আমি পত্র এবং পুটুলি খুলে দেখলাম। পুটুলির মধ্যে রয়েছে দুটি ভাঙা শাঁখা এবং পত্র দুটি সত্যি লাল রক্ত দিয়ে লেখা হয়েছে। পত্রটিতে লেখা আছে, জমিদারের দুই পুত্র, দুই কড়ির খেলা। ছোট কড়ি মায়ের প্রিয়, বড় কড়ি খেলা। এবং দ্বিতীয় পত্রটিতে লেখা, সাজের বেলায় চক্ষু আড়ালে বধূর গায়ে কলঙ্কের দাগ। পাপ গোপন আপন রক্তের, এবার হবে প্রায়শ্চিত্তের ভাগ। ছড়াগুলি পড়ে আমি জমিদারের মশাইয়ের উদ্দেশ্যে বললাম, পত্র প্রেরক যেই হোক না কেন, তবে সে যে কোনো সাধারণ মানুষ নয় বুঝতে পারছি। সে একজন তন্ত্র সাধনায় সিদ্ধ পুরুষ। কারণ এই পত্র দুটি মন্ত্রপুত করার পর প্রেরণ করা হয়েছে। আর তার চোখে এই বাড়ির প্রতি এক তীব্র প্রতিশোধের লেলিহান শিখা ক্রমাগত জ্বলছে। সে যতক্ষণ না এই জমিদার বাড়ির উপর প্রতিশোধ নিতে পারছে, ততক্ষণ সেই শিখা নেবার নয়। কি বলছেন বাবা? আমার এমন শত্রু কে থাকতে পারে? আমি তো কোনো কালে কারোর অনিষ্ট করিনি। যখন যতটা যা পেরেছি যথাসাধ্য আমি অন্যের উপকার করার চেষ্টা করেছি। এমনও হতে পারে এই পরিবারের কোনো এক সদস্য অতীতে এমন কোনো পাপ কাজের সাথে যুক্ত ছিল, যার ফলস্বরূপ এই বিপদ সমগ্র জমিদার পরিবারকে এখন ভোগ করতে হচ্ছে।
নায়বমশাইয়ের মুখে শুনেছি আপনার স্ত্রীর মৃত্যুও নাকি স্বাভাবিক ছিল না। হ্যাঁ বাবা, আপনি ঠিকই শুনেছেন। প্রথম পত্রটি আসার পর আমার স্ত্রী অনেক অসুস্থ হয়ে পড়ে এবং দ্বিতীয় পত্রটি যেদিন আসে সেই দিনের মধ্যরাত্রে আমার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। ওই মৃত্যু দেখে আমরা সবাই রীতিমতো হতবাক হয়ে গেছিলাম বাবা। ঠাকুর ঘরের সামনের দালানে আমার স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আমাদেরই বাড়ির এক দাসী সেটা দেখতে পায়। দাসী প্রথম কি অবস্থায় আপনার স্ত্রীকে দেখতে পায়? প্রায় রক্তশূন্য দেহ, ঘাড়ে এবং গলার মাংস যেন কেউ চিরে খুবলে নিয়েছে। চোখের মনির জায়গায় কালো জমাট বাঁধা রক্ত। এত এত অল্প সময়ের মধ্যে সবার চক্ষুর আড়ালে এই ধরনের মৃত্যু, কিভাবে সেটা সম্ভব তা আমি বুঝে উঠতে পারিনি। সেই ঘটনার পর আমরা প্রায় সকলেই এক অদৃশ্য ভয়ে আক্রান্ত হয়ে আছি। আর তার কিছুদিন পরেই আমার ছোট বৌমা অসুস্থ হয়ে পড়ে। আপনার কথা অনুযায়ী আমার যা ধারণা, এ কোনো সাধারণ মৃত্যু নয়। আপনার স্ত্রীকে পিশাচ দ্বারা হত্যা করা হয়েছে। ধীরে ধীরে আমি সব বুঝিয়ে বলবো জমিদার মশাই। তার আগে আপনার পরিবারের সদস্যদের সাথে আমি একবার দেখা করতে চাই। সবাইকে একটু এই অতিথি কক্ষে আসতে বলুন তো। আমার কথা মতো নায়েব মশাই ওই পরিবারের সকল সদস্যদের অতিথি কক্ষে আসার জন্য ডাক পাঠালেন। কিছুক্ষণ পর প্রায় সকলেই এসে সেখানে উপস্থিত হলো। এরপর জমিদারবাবু এক এক করে সবার সাথে আমার পরিচয় করিয়ে দিলেন। জমিদারবাবুর দুই পুত্র, বড় পুত্রের নাম বাসুদেব রায় আর ছোট পুত্রের নাম সহদেব রায়। বাসুদেব এবং স্ত্রী বিষ্ণুপ্রিয়া এবং একটি কন্যা সন্তানও রয়েছে। সহদেবের স্ত্রীর নাম কনকলতা। তিনি অন্তঃসত্ত্বা এবং অসুস্থতার কারণে অতিথি কক্ষে আসতে পারেননি। পরিচয় পর্ব শেষ হওয়ার পর অতিথি কক্ষ থেকে সকলে বেরিয়ে গেল। এরপর আমি জমিদার মশাইকে বললাম, বোধ করি আপনাদের পরিবারের সকল সদস্যদের সাথেই আমার পরিচয় হয়েছে। আপনাকে একটা কথা বলি জমিদার মশাই, অতীতের কোনো ঘটনা আমার কাছ থেকে লুকিয়ে যাবেন না। যদি মনে করে থাকেন যে অতীতের এমন কোনো ঘটনা আছে যার ফলে এই বিপদ এসেছে, তাহলে আমাকে সেই ঘটনাটি নির্দ্বিধায় বলতে পারেন। না, এমন কোনো ঘটনা নেই বাবা, আপনি বিশ্বাস করুন। জমিদার মশাই যখন এই কথাটি বললেন, আমি নায়েব মশাইয়ের মুখের ভাবে আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। যেন এমন কিছু ঘটনা রয়েছে যেটি আমার কাছ থেকে জমিদার মশাই লুকিয়ে যাচ্ছেন। যা বোঝার আমার সেটি বোঝা হয়ে গিয়েছিল। সবকিছু যে আমাকেই খুঁজে বার করতে হবে সেটা আমি বিলক্ষণ বুঝতে পারছিলাম। আমাদের কথোপকথনের মাঝে একটি অল্প বয়সী যুবক অতিথি কক্ষের সামনে এসে দাঁড়ালো। জমিদার মশাই ওই যুবকটিকে দেখতে পেয়ে অতিথি কক্ষের ভিতরে আসার নির্দেশ দিলেন। তারপর ওই যুবকটিকে দেখিয়ে জমিদার মশাই আমাকে বললেন, আমার স্ত্রী গত হওয়ার পর আমি মানসিকভাবে একেবারে দুর্বল হয়ে যাই। সেই সময় নায়েব মশাই এই ছেলেটিকে আমার দেখাশোনার কাজে নিয়োগ করে। আমার সাথে সবসময় থাকে। ওর নাম রঘুনাথ, আমি ওকে রঘু বলেই ডাকি। যুবকটিকে দেখে আমার বেশ ভালো লাগলো। ওর বয়সটা ওই 20 থেকে 22-এর মধ্যেই হবে। রোগা শীর্ণকায় চেহারা। আমাকে নমস্কার করে জমিদার বাবুর হাতে একটি দলিল পত্র দিয়ে অতিথি কক্ষ থেকে বেরিয়ে গেল। ভেতরে তখন আমি, জমিদার বাবু এবং নায়েব মশাই উপস্থিত। আমি তখন পত্রগুলিকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলাম। হঠাৎ করে আমার মনের গহীনে একটা প্রশ্ন জেগে উঠল। এই পত্রগুলিকে কোনো বিশেষ প্রক্রিয়াতে মন্ত্রপুত করা হয়েছে কি? মন্ত্র সাধনায় সিদ্ধ পুরুষ ছাড়া এই পত্র যারা স্পর্শ করবে তারাই এর প্রভাবে যুক্ত হয়ে পড়বে। অথচ জমিদার মশাই এবং নায়েব মশাই কিভাবে এই পত্রগুলো স্পর্শ করতে পারলেন? কোনো সাধারণ মানুষের পক্ষে এই পত্র স্পর্শ করা তো সম্ভব নয়। আমি নিজের মনে এই সমস্ত কিছু ভাবছি, এমন সময় জমিদার মশাই আমার উদ্দেশ্যে বললেন, বাবা, আপনার কাছে একটি অনুরোধ আছে। আপনি যদি একটিবার আমার ছোট বৌমাকে দেখে আসতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই। জমিদার বাড়ির দোতলায় উত্তর দিকের সিঁড়ির বাঁ দিকে ঘরটি হলো সহদেবের। আমি জমিদার মশাই এবং নায়েব মশাই ছোট বৌমার ঘরের সামনে যেতেই ভেতরে থাকা দেশি আমাদেরকে আসতে দেখে ঘর থেকে বেরিয়ে গেল।
ঘরের মধ্যে প্রবেশ করবার পর দেখলাম ছোট বৌমা অচৈতন্য অবস্থায় শয্যাশায়ী হয়ে আছে, এবং ঘরের ভেতরের পরিবেশটা আমার স্বাভাবিক ঠেকল না। মনে হতে লাগলো যেন আমার শ্বাস ক্রমশ রুদ্ধ হয়ে আসছিল। নায়েব মশাইয়ের দেওয়া ওই পত্র এবং পুটুলিটি আমার হাতেই ছিল। এদিকে ছোট বৌমার নিকট যতই আমি এগিয়ে যাচ্ছি, হাতের পুটুলিটি ক্রমশ উত্তপ্ত হতে লাগছে, এবং আমার কানে সেই অদৃশ্য কণ্ঠ আমি আবার শুনতে পেলাম। এবার ওই দ্বিতীয় পত্রে লেখা ছড়াটি সে পাঠ করছে। আমি সেই ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছি। সাজের বেলায় চক্ষু আড়ালে বধূর গায়ে কলঙ্কের দাগ, পাপ গোপন আপন রক্তের এবার হবে প্রায়শ্চিত্তের ভাগ। এহেন পরিস্থিতিতে আমি পুরোপুরিভাবে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়েছিলাম। চৈতন্য ভিড়ল জমিদার মশাইয়ের গলার আওয়াজে। গর্ভাবস্থায় এই রকম অচৈতন্য ভাবে থাকলে বৌমা এবং সন্তানের দুজনেরই বড় ক্ষতি হয়ে যাবে বাবা। গিন্নির ওই রকম অস্বাভাবিক মৃত্যুর পর আমি এই জমিদার বাড়িতে আর কোনো রকম বিপদ চাইছি না। আপনি কিছু একটা করুন বাবা, কিছু একটা করুন। দয়া করে আপনি এত ভেঙে পড়বেন না। এই সময় বাড়ির কর্তা হিসেবে আপনাকে অত্যন্ত শক্ত থাকতে হবে, না হলে বাকিরা মনোবল হারিয়ে ফেলবে। আপনার বৌমার উপর এক বিশেষ মন্ত্রপুত বাণ নিক্ষেপ করা হয়েছে, যার ফলে ধীরে ধীরে আপনার বৌমার শরীর প্রাণশূন্য হয়ে পড়ছে। বাণ নিক্ষেপ করা হয়েছে? কিন্তু কেন? আমার বৌমার সাথে কার এমন শত্রুতা থাকতে পারে? আহা জমিদার মশাই, সেই সব না হয় পরে ভাবা যাবে। এখন আমার বিশেষ কিছু সামগ্রীর প্রয়োজন। আমি আপনার বৌমার দেহ এবং এই ঘরের পরিবেশ শুদ্ধ করে দিচ্ছি। আপাতত নিক্ষেপিত বাণের প্রভাব কেটে যাবে। বাবা, আপনারে কি কি লাগবে বলুন, আমি আমি এক্ষুনি জোগাড় করে দিচ্ছি। আচ্ছা বেশ, আপনি এক কাজ করুন, 3টা তুলসীর পাতা, অল্প পরিমাণ শ্বেত সর্ষে, সিঁদুর এবং চন্দন, এগুলি যত সম্ভব তাড়াতাড়ি জোগাড় করার চেষ্টা করুন। আচ্ছা বাবা, আপনি একটু অপেক্ষা করুন, আমি যত তাড়াতাড়ি পারি এগুলোর সব ব্যবস্থা করে দিচ্ছি। কিছুক্ষণ পর ওই সামগ্রীগুলি আমার কাছে এনে দেওয়া হয়। তারপর আমি একটি পাত্রে তুলসী পাতা, সিঁদুর আর চন্দনের একটি প্রলেপ বানিয়ে সেটিকে বীজ মন্ত্রের দ্বারা মন্ত্রপুত করে ছোট বৌমার কপালে গিয়ে লাগিয়ে দিলাম, এবং ওই শ্বেত সর্ষেগুলোকে ভাঙা শাখার পুটুলির মধ্যে দিয়ে দিলাম। তারপর ওটাকে শুদ্ধ করার জন্য এক বিশেষ মন্ত্রের জপ করতে লাগলাম। শুদ্ধ করবার পর ছোট বৌমার বিছানার পাশে সেটিকে রেখে দিলাম। তারপর জমিদার বাবুর উদ্দেশ্যে বললাম, আগামী অমাবস্যা তিথি শুরু হবার আগে পর্যন্ত ছোট বৌমার উপর নিক্ষেপিত বাণের প্রভাব পড়বে না। আর এক রাত্রি বেরোলেই অমাবস্যা তিথি পড়ার সময় ঘনিয়ে আসবে। ওই সময় এই ধরাধামে অপশক্তিদের প্রভাব বৃদ্ধি পায়। আমাদের কাছে সময় খুবই অল্প, তাই শীঘ্রই আমাদের এই সমস্যার সমাধানের পথ খুঁজে বার করতে হবে। এই জমিদার বাড়ি রক্ষার ভার আমি আপনার হাতেই দিচ্ছি। আপনি কিছু একটা করুন। আপনি যেমন করে হোক এই বাড়ির সদস্যদের বাঁচান। আপনার যা প্রয়োজন আমি তাই দেব। ঈশ্বরের কৃপায় আমার কোনো কিছুর অভাব নেই। আপনি আমাদেরকে খালি বাঁচান বাবা। আহা জমিদার মশাই, আমি আপনাকে আগেও বলেছি, এই বিপদের দিনে এমনভাবে ভেঙে পড়বেন না। এই বাড়ির মূল কাঠামো তো আপনি। এই বিপদের দিনে আপনাকে শক্ত হয়ে থাকতে হবে। যে আমার যথাসাধ্য আমি চেষ্টা করব। আপনাকে অত্যন্ত চিন্তিত এবং ক্লান্ত লাগছে, আপনি আপনার ঘরে গিয়ে বিশ্রাম করুন। নায়েব মশাই, আমাকে একবার এ বাড়ির ঠাকুর ঘরটা দেখিয়ে দিন তো। হ্যাঁ নিশ্চয়ই, এ বাড়িতে ওই পূর্বপুরুষ থেকে শালগ্রাম শিলা পূজিত হয়। হ্যাঁ, চলুন চলুন, আমি দেখিয়ে দিচ্ছি। ঠাকুর ঘরটি ছিল জমিদার বাড়ির সদর দুয়ারের একেবারে পূর্ব দিকে, অর্থাৎ অতিথি কক্ষের ঠিক উল্টো দিকে। আমরা সেদিকেই যাচ্ছি, এমন সময় পেছন থেকে নায়েব মশাইয়ের উদ্দেশ্যে এক ডাক শুনতে পেলাম। নায়েব মশাই, বাবাকে নিয়ে কোথায় চললেন? পিছনে ফিরে দেখি জমিদার বাবুর ছোট পুত্র দাঁড়িয়ে রয়েছে। তারপর আমাদের দিকে এগিয়ে এসে আমার প্রতি নমস্কার করে বলল, আশা করি চিনতেই পারছেন, আমি এই জমিদার বাড়ির ছোট পুত্র সহদেব রায়। অতিথি কক্ষে আপনার সাথে আমার পরিচয় হয়েছিল, কিন্তু কোনো কথাবার্তা হয়নি। আপনাদের দেখতে পেয়ে আমি পেছনে ডাকতে বাধ্য হলাম। আপনাকে একটা কথা বলে রাখি বাবা, আমি ছোটবেলা থেকেই এইসব ভূত প্রেত তন্ত্রমন্ত্র ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসী নই। এক প্রকার নাস্তিক মানুষই বলতে পারেন।
বাবা মশাই এই জমিদার বাড়ি রক্ষার ভার আপনার হাতে দিলেও আমার এইসবের প্রতি কোনো ভরসা নেই। আপনার যদি মনে হয় যে এই সব কিছু আপনার ক্ষমতার বাইরে, তো আমাকে আগে থেকে বলুন, কারণ আমার স্ত্রীকে কোনো শহরে ডাক্তার দেখিয়ে সুস্থ করতে চাই। এইসব কুসংস্কারে ফেলে রেখে আমার স্ত্রীর প্রাণ কোনোভাবে আমি খইয়ে দিতে পারবো না। কারণ আমি মনে করি এইসব তন্ত্রমন্ত্রের থেকেও যদি শহুরে কোনো ভালো ডাক্তারকে দেখানো যেত, তাহলে আমার স্ত্রী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠত। সহদেবের এই ধরনের কথা শুনে নায়েব মশাই অতি লজ্জিতভাবে আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি ওইসব কথা শুনে সহদেবকে বললাম, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি। আমি একজন সাধারণ সাধক মাত্র। দেবীর উপর ভরসা রেখে আমার মতো সাধকের চলতে হয়। যদি আমি কোনো অংশে বুঝতে পারি এই সমস্ত কিছু আমার আয়ত্তের বাইরে, আমি তোমাকে আগেই জানিয়ে দেবো। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার স্ত্রীর কোনোরূপ ক্ষতি হবে না, এটা কথা দিচ্ছি। তাই যেন হয়। এখন আসি, পরে আপনার সাথে আবার কথা হবে। এই বলে সহদেব ওখান থেকে চলে গেল। তারপর নায়েব মশাই আমাকে বললেন, ওই ছোট কুমারের কথায় কিছু মনে করবেন না বাবা। ও বরাবরই ওরকম প্রকৃতির। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আহা নায়েব মশাই, এইরকম বলে আমাকে লজ্জিত করবেন না। সময়ের সাথে সাথে দেখবেন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবা। আপনি ঠাকুর ঘরে যান, আমি একজন দাসীকে জানিয়ে দিচ্ছি। ওই ঠাকুর ঘরের বাইরে ও সব সময় থাকবে। আপনার কোনো দরকারে তাকে বলতে পারে না। আমাকে না একটু ব্যবসার কাজে বাইরে বেরোতে হবে। ফিরে এসে আপনার সাথে আমি একবার না হয় দেখা করে নেবো। হ্যাঁ। নায়েব মশাই চলে যাওয়ার পর ঠাকুর ঘরের দরজাটি বাইরে থেকে খুললাম। যে কোনো আরাধনা স্থলে সাধারণত আমি ডান পাটা প্রথমে রাখি। ঘরের ভিতরে পা দেওয়ার সাথে সাথেই পূর্বের ন্যায় একই রকম অলৌকিক তরঙ্গ আমার সমগ্র শরীর দিয়ে বয়ে গেল। আমি এই দৃশ্য থেকে হতবাক হয়ে গেছিলাম। আমার মনে প্রবল পরিমাণে জানতে ইচ্ছে হলো যে কে এই ব্যক্তি, সে কত বড় তন্ত্র সাধক যে পুজোয় আরাধনা স্থলকেও বশীভূত করে রাখার ক্ষমতা রাখে। আমি বাইরে থেকেই মন্ত্র উচ্চারণ করে ঠাকুর ঘরের ভেতরের স্থানকে শুদ্ধ করে তারপরে প্রবেশ করলাম। ঠাকুর ঘরের ভেতরটি অতি যত্ন সহকারে সুন্দরভাবে সজ্জিত ছিল। সোনার সিংহাসনের উপর শালগ্রাম শিলা রাখা রয়েছে। শালগ্রাম শিলার রং সাধারণত কালোই হয়। এই শিলা এক লাল রক্তবর্ণ ধারণ করেছে দেখলাম। এর কারণ আমার জানা, তাই আর হতবাক হলাম না। আমার মনে তখন একটাই অভিপ্রায়, আমাকে যে কোনো প্রকারে জানতেই হবে যে এই সবের কৃতিকর্তা কে। তারপর আমি ত্রিলোকপতি শ্রী বিষ্ণু এবং দেবী মধুসুন্দরীকে স্মরণ করে শালগ্রাম শিলার সম্মুখে ধ্যানস্থ হলাম। 108 বার বীজ মন্ত্র জপ করবার পর ধ্যানের মধ্যেই আমার নেত্র সম্মুখে এক তীব্র আলোর কেন্দ্রবিন্দু ফুটে উঠল এবং ওই কেন্দ্রবিন্দু থেকে সে অদৃশ্য কণ্ঠ আমি আবার শুনতে পেলাম। চক্রবর্তী মশাই, আমায় খুঁজছেন? আমি জানি আপনি একজন উচ্চ মার্গের তন্ত্র সাধক, কিন্তু তবুও শেষ রক্ষা আপনি করতে পারবেন না। আসুন আসুন আসুন, আপনাকে একটা দৃশ্য দেখাই। এরপর সমস্ত অন্ধকার কেটে গিয়ে এক দৃশ্য আমার সামনে ফুটে উঠল। দেখে মনে হলো কোনো এক জমিদার বাড়ির ভিতরের দৃশ্য। আর একটু স্পষ্ট হতে দেখে বুঝতে পারলাম যে এটি এই জমিদার বাড়ির ভেতরের দৃশ্য। দেখলাম এক গৃহবধূ সন্ধে দেওয়ার জন্য হাতে প্রদীপ নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। একটু সামনে আসতেই বুঝতে পারলাম সেই গৃহবধূ অন্তঃসত্ত্বা। দালানের ডান দিকের কোণের অন্ধকারে একজন পুরুষ চুপি সারে দাঁড়িয়েছিল। ওই গৃহবধূটি যখন দালানের মধ্যস্থলে আসলো, তখন ওই পুরুষটি অন্ধকার থেকে বেরিয়ে তার দিকে চুপি সারে এগিয়ে এলো। অতি হিংস্রতার সাথে তার মুখটা চেপে ধরল। পুরুষটি অন্ধকার থেকে বেরিয়ে আসার পর তার মুখমণ্ডলটি পরিষ্কারভাবে আমার কাছে দৃশ্যমান হলো। এই পুরুষকে আমি চিনি। সে আর কেউ নয়, জমিদার মশাইয়ের ছোট পুত্র সহদেব রায়।
অবাঞ্ছিত স্পর্শে গৃহবধূর হাত থেকে সন্ধ্যের বাতি মাটিতে পড়ে নিভে গেল এবং তারপর ক্রমাগতভাবে সেই গৃহবধূর উপর চলল নৃশংস যৌন অত্যাচার। আমার কাছে তখন একটাই প্রশ্ন, কে এই গৃহবধূ, কি তার পরিচয়? এই জমিদার বাড়ির সকল সদস্যদের সাথেই আমার পরিচয় হয়েছে, কিন্তু কে এই নারী? গৃহবধূর নিপীড়িত উচ্চ কণ্ঠের স্বর শুনতে পেয়ে এক দাসী ওই স্থানে এসে হাজির হলো এবং সেই দৃশ্য দেখে দ্রুত বেগে নিচে গিয়ে মধ্যবয়স্ক একজন মহিলাকে ডেকে আনলো। ওই দাসী এবং মধ্যবয়স্কা মহিলা সেই স্থানে যাওয়া মাত্রই সহদেব ওই গৃহবধূকে ছেড়ে দিতে বাধ্য হয়। তারপর ওই গৃহবধূ ওই স্থানে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। মাটিতে পড়ার পর তার পরনের হাতের শাখাগুলি ভেঙে দু টুকরো হয়ে যায়। তারপর সমস্ত দৃশ্য মিলিয়ে যায় অন্ধকারে। এর থেকে বেশি আর কিছু আমি দেখতে পেলাম না। আরো কিছু দেখার জন্য বিষবন্ত জপ করেও কোনো ফল হলো না। বিপরীতে আমার ধ্যানস্থ অবস্থা ভঙ্গ হয়ে গেল। ধ্যানস্থ অবস্থাতে যে দৃশ্য আমি দেখলাম তার উপর ভিত্তি করে অনেকগুলো প্রশ্ন আমার মস্তিষ্কে ঘুরপাক খেতে লাগলো। প্রথমত, গৃহবধূ এবং ওই মধ্যবয়স্ক মহিলার পরিচয় কি, এবং এই সবের পেছনে যে ব্যক্তি রয়েছে তার এই দৃশ্যের সাথে কিসের সম্পর্ক? সেই ব্যক্তির পরিচয় কি? এতগুলো প্রশ্নের মাঝেও অনেকগুলো বিষয়ে আমি নিশ্চিত হতে পেরেছি। ওই অদৃশ্যমান ব্যক্তি আমাকে চেনে, সে আমার পূর্ব পরিচিত এবং তার প্রধান উদ্দেশ্য হল সহদেবের মৃত্যু। হঠাৎ করে ঠাকুর ঘরের বাইরে থেকে মহিলাদের কান্নার আওয়াজ আমি শুনতে পেলাম। তাড়াতাড়ি আমি ঠাকুর ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। দেখলাম নায়েব মশাই অন্তদন্ত হয়ে এদিক পানেই আসছেন। বাবা, আবার এক সর্বনাশ ঘটে গেছে। ওই জমিদার বাড়ির বহু পুরনো দাসী ওই দোতলায় দালানের সামনে ওই মৃত অবস্থায় পাওয়া গেছে বাবা। ও তাই নাকি? তা আপনি আমাকে ওখানে নিয়ে চলুন। নায়েব মশাইয়ের সাথে দোতলায় গিয়ে দেখলাম দালানের মধ্যস্থ জায়গায় ওই দাসী মৃত অবস্থায় পড়ে রয়েছে। মৃতদেহের সামনে যেতেই আমি আশ্চর্য হলাম, কারণ একটু আগেই ঠাকুর ঘরে ধ্যানস্থ অবস্থায় ওই দৃশ্যতে যে দাসীকে দেখেছিলাম সেই হলো এই জমিদার বাড়ির অতি পুরনো দাসী, যে এখন আমার সামনে মৃত অবস্থায় পড়ে রয়েছে। এবং মৃত্যুর বর্ণনা দেখে বিলক্ষণ বুঝতে পারছি এ কোনো স্বাভাবিক মৃত্যু নয়। রক্তশূন্য দেহ, চোখের মণি কোটরের উপর দিকে ঘুরে গিয়েছে, গাড়ের কাছে কেউ যেন মাংস খুবলে খেয়ে নিয়েছে। আমি ভাবার্থ অবস্থায় সেই দাসীর মৃতদেহকে পর্যবেক্ষণ করছি, এমন সময় নায়েব মশাই বললেন, এই দেখুন বাবা, এই গিন্নিবার মৃত্যুর সময় ওই মৃতদেহ সামনে যেরকম ওই ভাঙা শাখা পাওয়া গিয়েছিল, ওই একই প্রকার এই দাসীর মৃতদেহর কাছেও এই শাখাটা পড়েছিল। সেই মুহূর্তে নায়েব মশাইয়ের কোনো কথার উত্তর আমি দিতে পারলাম না, কারণ উত্তর কি হবে তা আমার নিজেরই যে অজানা। তবে একটা বিষয়ে আমি নিজের মনে প্রতিজ্ঞা করলাম, এসবের পেছনে যে কৃতিকর্তা রয়েছে তার লক্ষ্য সহদেবের মৃত্যু, কিন্তু সহদেবের স্ত্রী এতে কোনোভাবে জড়িত নয়। সহদেবের স্ত্রীকে যে কোনো উপায়ে আমাকে বাঁচাতেই হবে, আর এই কথা এখন জমিদার বাড়ির কাউকে জানানোও যাবে না। এসব কিছু নিজের মনে স্থির করে নায়েব মশাইকে বললাম, আচ্ছা নায়েব মশাই, জমিদার বাবুর দুই পুত্রের মধ্যে কারোর কি দ্বিতীয় বিবাহ হয়েছিল? এই কথা শোনার পরে এই নায়েব মশাইয়ের মুখমণ্ডল অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে গেল। রীতিমতো উনি ঘামতে শুরু করলেন। কম্পিত স্বরে আমাকে বললেন, না না বাবা, সেরকম কোনো ঘটনা নেই। আমি এই জমিদার বাড়ির সামান্য নায়েব মাত্র, অত কিছু জানার সাধ্য আমার অন্তত নেই। আপনি চলুন, একবার অতিথি কক্ষে চলুন, গিয়ে ওখানে না হয় বিশ্রাম করবেন। নায়েব মশাইয়ের কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারলাম তিনি আমার থেকে অনেক কিছু গোপনে রেখেছেন, তাই আর বিশেষ কথা বাড়ালাম না। অতিথি কক্ষের দিকে রওনা দিতে যাব, এমন সময় দেখি জমিদার মশাই এবং বাসুদেব বাবু আমাদের দিকে আসছেন। বাবা, আপনিও আছেন এখানে? কোন বিপদের সংকটে পড়লাম আমরা!
একের পর এক এই বাড়ির সদস্যরা অপ্রত্যাশিত মৃত্যুর শিকার হচ্ছে। তার স্ত্রীর পর এই দাসীর মর্মান্তিক মৃত্যু, ওদিকে ছোট বৌমার শরীরের অবস্থা ভালো নয়। আজ সন্ধ্যে থেকেই আমার নাতনির অসুস্থতা দেখা দিয়েছে। আপনি কিছু একটা করুন বাবা, না হলে আমার পরিবার শেষ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আর বাসুদেব অতিথি কক্ষে চলুন, কিছু আলোচনা করার রয়েছে। নায়েব সাহেব, আপনি এদিকটা সামনে নিন। হ্যাঁ, নিশ্চয়ই, আমি এদিকটা সামলে নিচ্ছি। আপনি আপনি নিশ্চিন্তে যান। হ্যাঁ। এরপর আমরা তিনজনে অতিথি কক্ষে আসলাম। জমিদার মশাইকে আমি সোজাসুজি বললাম, এখনো পর্যন্ত জমিদার বাড়ির 2 সদস্যের প্রাণ গিয়েছে। আপনি যদি আমার কাছ থেকে কোনো কথা গোপন রাখবেন বলে ঠিক করেছেন, তাহলে কিন্তু আরো অনেকের প্রাণ যেতে পারে। মানে আপনার কথার অর্থ ঠিক বুঝলাম না বাবা। আপনার 2 পুত্রের মধ্যে কারো কি দ্বিতীয় বিবাহ হয়েছে? হ্যাঁ, কিন্তু কিন্তু সে কথা আপনি কিভাবে জানলেন? জমিদার মশাই, তন্ত্রের জগতে সবই সম্ভব। এবার বলুন তো, কোন পুত্রের আপনি দ্বিতীয় বিবাহ দিয়েছেন? আজ্ঞে বাবা, বাসুদেবের দ্বিতীয় বিবাহ হয়েছে। আমার প্রথম বৌমার নাম ছিল স্বর্ণলতা, সাক্ষাৎ মা লক্ষ্মীর আর এক রূপ ছিল। বাসুদেবের বিবাহের পর যখন স্বর্ণলতা প্রথম বাড়িতে আসলো, সেই দিন থেকেই আমার ব্যবসা সম্পত্তি দ্বিগুণ হয়ে বেড়ে চলেছে। এই সমগ্র জমিদার বাড়িকে 2 হাতে আগলে রাখত সে। জমিদার বাবু যখন এই কথাগুলি বলছেন, বাসুদেবের দিকে লক্ষ্য করলাম। ওর চোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। আমি জমিদার মশাইকে থামিয়ে বাসুদেবকে জিজ্ঞাসা করলাম, তোমার প্রথম স্ত্রী অর্থাৎ স্বর্ণলতার কি হয়েছিল যে তুমি দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত নিলে? আজ থেকে প্রায় 20 বছর আগে এইরকমই এক অগ্রাণের শীতল সাঁঝের অন্ধকারে আমার প্রথম স্ত্রী স্বর্ণলতা নিখোঁজ হয়ে যায়। সেদিন আমি আর বাবা মশাই সকালে ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম। বাড়ি ফিরে আর আমার স্ত্রীকে দেখতে পাইনি। বিশ্বাস করুন বাবা, অনেক সন্ধান করেছি, সর্বোচ্চটুকু দিয়ে যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু শেষমেশ কোনো ফল হয়নি। আমার স্ত্রীকে আমি খুঁজে পাইনি বাবা। আচ্ছা বাসুদেব, তোমার স্ত্রী যখন নিখোঁজ হয় তখন কি তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল? আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি অন্তর্যামী বাবা। আপনি তাহলে এটাও জানেন স্বর্ণলতা কোথায় আছে? আপনি শুধু একটি বার বলুন, আমি ওকে ফিরিয়ে আনবো। ওকে আমি কোনো কষ্ট পেতে দেব না। দ্বিতীয় বিবাহ করে আমি ভুল করেছি। আমার ওর জন্য অপেক্ষা করা উচিত ছিল। হায় ঈশ্বর! তুমি যা ভাবছো তা একদমই ঠিক নয়। আমার বলতে দ্বিধাবোধ হলেও তোমার জেনে রাখা দরকার, তোমার স্ত্রী স্বর্ণলতা আর বেঁচে নেই। 20 বছর আগেই সে মারা যায়। কিভাবে মারা যায় দয়া করে সেটি আমাকে জিজ্ঞাসা করো না, আমি এখন বলতে পারবো না। কি বলছেন বাবা? বৌমা মারা গিয়েছে, কিন্তু কিন্তু আমার একটা প্রশ্ন আছে বাবা। স্বর্ণলতার কথা আপনি এখন কেন জিজ্ঞেস করছেন? এই ঘটনার সাথে কি কোনোভাবে স্বর্ণলতা জড়িয়ে আছে? আপনি একদম ঠিক ধরেছেন জমিদার মশাই। সমস্ত ঘটনা আমি এখন আপনাদের বলতে পারবো না, তবে আশা করছি এই বিপদ থেকে আমি আপনাদের উদ্ধার করতে সক্ষম হব। আপনার ওপর আমার ভরসা আছে বাবা। আমার দৃঢ় বিশ্বাস আপনি ঠিক পারবেন। রাত্রির আহার সমাপ্ত করে বিশ্রাম নেবার জন্য শুয়ে পড়লাম। মাথার মধ্যে আজ প্রশ্নের আনাগোনা, কারণ কোনোভাবেই আমি তন্দ্রামগ্ন হতে পারলাম না। নিজেকে বড় অসহায় লাগছে। তন্ত্র সাধনার জীবনে আমার এহেন অভিজ্ঞতা এই প্রথম, যেখানে অপর একজন তার ইশারাতে আমাকে নাচিয়ে চলেছে। নিজের প্রতি প্রচন্ড রাগ জন্মাতে লাগলো। তবে কি আমার এতদিনের সমস্ত সাধনাই মিথ্যে? আমি মনস্থির করলাম, আজ রাতের মধ্যে যে কোনো উপায়ে আমাকে জানতেই হবে কোন পথে গেলে আমি এই সংকটের হাত থেকে সমগ্র জমিদার বাড়িকে উদ্ধার করতে পারবো। এইরূপ সংকটে যখন আমি চারিদিক থেকে গোলক ধাঁধায় আবদ্ধ হয়ে যাই, তখন একজনই আমাকে পথ দেখাতে পারেন। তিনি হলেন আমার দেবী। শয্যাস্থান থেকে উঠে বসে তন্ত্র দানস্থ হওয়ার জন্য ঝোলা থেকে কিছু সামগ্রী বার করে মেঝেতে সাজিয়ে নিলাম এবং তারপর
হলাম ধ্যানস্থ। বীজ মন্ত্র জপ করবার পর মধুসুন্দরী দেবীর আগমনের মন্ত্র আমি জপ করতে লাগলাম। কিছুক্ষণ পর তন্ত্র জীবনের প্রথমার্ধে বরাকর নদীর তীরে যে মায়াময় কণ্ঠ প্রথম শুনেছিলাম, সেই কণ্ঠ আমি আবার শুনতে পেলাম। চোখ চেয়ে দেখলাম মধুসুন্দরী দেবী স্বয়ং আমার সম্মুখে আবির্ভূতা হয়েছেন। আমি দেবীকে বললাম, তুমি তুমি এসেছো মা? এই অসহায় ছেলের ডাকে সাড়া দিয়েছো মা? বড় নিরুপায় হয়ে আজ তোমার শরণাপন্ন হয়েছি। তোমার কাছে কিছুই অজানা নয় মা। এই জমিদার বাড়িতে মহাসংকটের দিনে আমি কিভাবে উদ্ধার করব তাদের, কোনো পথ যে পাচ্ছি না। এক অদৃশ্য গোলক ধাঁধায় আমি জড়িয়ে যাচ্ছি। এই সংকট মোচনের পথ আমাকে বলে দাও মা। একের পর এক মানুষগুলো মৃত্যুর শিকার হচ্ছে। আমি এই মৃত্যু লীলা কিভাবে থামাবো মা? আমাকে বলে দাও, আমাকে পথ দেখাও মা। সম্পূর্ণ পথ আমি তোকে দেখাতে পারবো না, শুধু এইটা জেনে রাখ, এই মৃত্যু সংকট যে রচিত করেছে সে তার মাতৃত্বের অশ্রু জলের হিসেব নিচ্ছে। তার মায়ের সাথে হওয়া প্রত্যেকটা অন্যায়ের হিসেব সে নেবে, সমস্ত দোষীদের শাস্তি দেবে, এটাই তার অভিপ্রায়। তুই তাকে কোনোভাবেই আটকাতে পারবি না, কারণ তন্ত্র সাধনার জগতে সে তোর থেকে অধিক শক্তিশালী। তন্ত্রমার্গের সমস্ত উচ্চমার্গ সে আয়ত্ত করেছে। তোমার কথা আমি বুঝতে পেরেছি মা। সেই ব্যক্তি ওই দৃশ্য আমাকেও দেখিয়েছে, তার অভিপ্রায় সম্বন্ধে আমাকেও জ্ঞাত করেছে। কিন্তু দোষীদের ছাড়া হোক কিছু নিরীহ মানুষের উপর তার ক্ষোভের প্রভাব পড়েছে, তাদেরকে আমি রক্ষা করতে চাই মা। একজনের জন্য সবাই কেন কষ্ট পাবে বলতে পারো মা? আচ্ছা, সেই অদৃশ্য ব্যক্তির পরিচয় কি, সেটা আমি এখনো পর্যন্ত জানতে পারিনি মা। আমাকে বলে দাও মা, আমার কি করণীয়? কোন পথে গেলে আমি তার পরিচয় পাবো, তার সম্মুখে দাঁড়াতে পারবো মা? এই বাড়িতে আসার পরেই তো তুই সেই পথ দেখতে পেয়েছিলি, কিন্তু তুই বুঝতে পারিসনি। এই বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গল পেরিয়ে তোর দীক্ষাগুরু বামাচরণ আগমবাগীশের আশ্রম রয়েছে। তুই ওইখানে যা, ওইখানে গেলেই সমস্ত প্রশ্নের উত্তর তুই পাবি। এবার আমাকে যেতে হবে, আমার আশীর্বাদ তোর সাথে রইল। এই বলে দেবী বিদায় নিলেন। এই বাড়িতে আসার পরে আমি স্বপ্নে দীক্ষাগুরু বামাচরণ আগমভাগীশের আশ্রম দেখতে পেয়েছিলাম। তখনই আমার বোঝা উচিত ছিল যে এই ঘটনার সাথে ওই আশ্রমের কোনো না কোনো যোগ অবশ্যই রয়েছে, কিন্তু কি যোগ রয়েছে সেটি আমাকে জানতে হবে। হাতে বেশি সময় নেই। কাল সন্ধ্যার পর অমাবস্যা তিথি শুরু হওয়ার আগে আমাকে যা করবার করতে হবে, না হলে শেষ রক্ষা হবে না। মনে মনে স্থির করলাম কাল সকালেই আশ্রমের উদ্দেশ্যে রওনা দেব। পরদিন সকালেই বেরিয়ে পড়লাম আশ্রমের উদ্দেশ্যে। জমিদার বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার পথ অতিক্রম করে আশ্রমের সন্নিকটে পৌঁছালাম। অনেক বছর পর আসার ফলে পথ চিনতে খানিক অসুবিধা হয়েছিল বই কি। আশ্রমের সম্মুখে যাওয়া মাত্রই সেবকদের দেখতে পেলাম। আশ্রমের সেবক আমাকে একটি কক্ষে বসতে দিলেন। কিছুক্ষণ পর এক পরিচিত কণ্ঠে কে যেন আমার নাম ধরে ডাকতেই এই কক্ষে প্রবেশ করলেন। কেমন আছো তারানাথ? প্রণাম বাবা। আমি যদি ভুল না হই, আপনি আমার তন্ত্র দীক্ষা গুরুর প্রধান শিষ্য শ্রী শ্যামাচরণ আগমবাগীশ। হ্যাঁ তারানাথ, তুমি ঠিকই ধরেছ। গুরুদেবের পরলোক গমনের পর এই আশ্রমের ভার আমার কাঁধে এসে পড়ে। তোমাকে তাহলে এখানে আসতেই হলো। আমি জানতাম তুমি আসবে। মাফ করবেন বাবা, আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। তুমি যেই সমস্যার সমাধানের জন্য এসেছো আমি তার কথা বলছি। আপনি কিভাবে? অবাক হচ্ছ তো? আমি কিভাবে জানলাম? তবে শোনো, তোমাকে একটি ঘটনা বলি। আজ থেকে প্রায় 20 বছর আগে জমিদার রাজেন্দ্র প্রসাদ রায়ের বাড়িতে গোপনে এক অতি জঘন্য অপরাধ ঘটে, যার কবলে পড়তে হয়েছিল একজন অন্তঃসত্ত্বার নিরীহ নারীকে। জমিদার রাজেন্দ্র প্রসাদ রায়ের 2 ছেলে
বসুদেব রায় এবং সহদেব রায়। বড় পুত্র বসুদেব তার বিবাহ দিলেন গরিব ঘরের ব্রাহ্মণ কন্যা স্বর্ণলতার সাথে। একদিন সন্ধ্যেতে জমিদার বাবু এবং বাসুদেবের অনুপস্থিতিতে সহদেবের হিংস্র নজর গিয়ে পড়ে ওই স্বর্ণলতার উপর। সহদেবের নিম্ন হিংস্রতার কাছে সেদিন স্বর্ণলতার অন্তঃসত্ত্বা করুণা পায়নি। জমিদার রাজেন্দ্র প্রসাদের স্ত্রী প্রথম থেকেই গরিব ঘরের মেয়ে হওয়ায় স্বর্ণলতাকে বিশেষ পছন্দ সে করত না। তার উপর এই কলঙ্কের দাগ, আর সেই কলঙ্কের ভাগিদার কিনা নিজের ছেলে। নিজের রক্তের পাপ লুকোনোর জন্য সেদিন চুপিসারে সর্বচক্ষু আড়ালে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ফেলে দিয়ে গেল এই নিশাচর জঙ্গলের সন্নিকটে। সেদিন মধ্যরাত্রে আমার পূর্ব দিকের রাস্তা ধরে আমরা পূর্ব দিকের রাস্তা ধরে আশ্রমে ফিরছিলাম। তখনই দেখতে পাই পথের ধারে ওই গৃহবধূ মরণাপন্ন অবস্থায় পড়ে রয়েছে। গুরুদেবের আদেশে আমরা তাকে আশ্রমে নিয়ে আসি। অনেক কষ্টে স্বর্ণলতার সন্তান প্রসব হয়, পুত্র সন্তান জন্ম দেয় এবং তারপরে স্বর্ণলতার মহাপ্রাণ দেহ থেকে ত্যাগ করে। মারা যাওয়ার আগে গুরুদেবকে সমস্ত ঘটনা জানিয়েছিল এবং এও জানিয়েছিল তার পুত্র যেন বড় হয়ে তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নেয়, তবেই তার আত্মা শান্তি পাবে। সদ্যজাত পুত্রের দায়িত্ব গুরুদেবের হাতে দিয়ে সেদিন স্বর্ণলতা মৃত্যু পথে যাত্রা করেছিল। ভেবে দেখো তারানাথ, সেদিন কি পরিমাণ যন্ত্রণা স্বর্ণলতাকে পেতে হয়েছিল। অবশ্য ওই প্রত্যেকটা ঘটনা তুমি আগেই জেনেছ। স্বর্ণলতার পুত্রের কি হলো? আমি বিলক্ষণ বুঝতে পারছি তুমি এই প্রশ্ন কেন করলে। তোমার আসল প্রশ্ন হলো, জমিদার বাড়িতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার আসল রচয়িতা কে, তাই তো? এই সমস্ত ঘটনার রচয়িতা হলো স্বর্ণলতার পুত্র রঘুনাথ। শ্যামচরণ আগম বাগিসের মুখে এই কথা শুনে আমি রীতিমতো হতবাক হয়ে গিয়েছিল। রঘুনাথ! এবার আমার মনের অন্তরে জমে থাকা সমস্ত অন্ধকার মেঘ ধীরে ধীরে সরতে লাগলো। অর্থাৎ জমিদারবাবুর স্ত্রী মারা যাওয়ার পর নায়েব মশাই যে ছেলেটিকে জমিদারবাবু দেখাশোনার কাজে আনেন বা নিযুক্ত করেন, সেই ছেলেটি হলো এই ঘটনার মূল কৃতিকর্তা। তার আসল পরিচয় হলো স্বর্ণলতার পুত্র এবং জমিদার মশাইয়ের নাতি। আমি হতবাক হয়ে সব কিছু মনে মনে ভাবছি দেখে শ্যামচরণ আগম বাগিস আমার উদ্দেশ্যে বললেন, স্বর্ণলতার আসল অপরাধীকে রঘুনাথ কোনো মতেই ছেড়ে দেবে না। এই কাজে ওকে তুমি বাধা দিতে চেও না, কারণ রঘুনাথ হলো তন্ত্র জগতে একজন অতি উচ্চ মার্গের তন্ত্র সাধক। গুরুদেব গত হওয়ার কিছুদিন পরে রঘুনাথ এই আশ্রম ত্যাগ করে এবং নিজের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রঘুনাথের ক্ষোভের কারণ আমার কাছে স্পষ্ট। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি রঘুনাথের প্রতিশোধের মাঝে আসব না। কিন্তু সহদেবের স্ত্রী এবং বাসুদেবের কন্যা, এরা তো কোনো দোষ করেনি, এরা কেন শাস্তি পাবে? রঘুনাথের ক্ষোভ এদের উপরেও পড়েছে। আমি কেবল এদের বাঁচাতে চাই। যে সুন্দর জীবন রঘুনাথের প্রাপ্য ছিল, সেই জীবনে অন্য কারো অধিকার রঘুনাথ মেনে নিতে পারছে না। তুমি চেষ্টা করে দেখো ওদেরকে রক্ষা করতে পারো কিনা। আপনার কাছে আমার কিছু অনুরোধ রয়েছে। আমার কিছু বিশেষ সামগ্রী প্রয়োজন, সেইগুলি আমার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তুমি কোনো চিন্তা করো না তারানাথ, গুরু হিসেবে আমারও কিছু কর্তব্য রয়েছে। তোমাকে খালি হাতে আমি ফিরতে দেব না। রাখো এটা, এতে এক মন্ত্রপুত ছাই রয়েছে। রঘুনাথকে তন্ত্রের দ্বারা আবদ্ধ করতেই চাই, তোমাকে সাহায্য করবে। এবং আমার বিশিষ্ট কিছু শিষ্যদের জানিয়ে দিচ্ছি, ওরা তোমার বাকি সাহায্য করে দেবে।
জমিদার বাড়িতে ফিরতে ফিরতে আমার বিকেল হয়ে এসেছিল। নায়েব মশাই আমাকে দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এলেন, বললেন, প্রণাম বাবা। সকাল থেকে জমিদার মশাই আপনাকে না দেখতে পেয়ে না বড় উতলা হয়ে উঠেছেন। হ্যাঁ, এক বিশেষ কাজে আমাকে একটু বাইরে যেতে হয়েছিল। আচ্ছা, রঘুনাথ বলে যে ছেলেটি এখানে থাকে, ও এখন কোথায়? ও তো কোনো এক আশ্রমে থাকতো। হ্যাঁ, আজ সকালেই ওই আশ্রমে গিয়েছে। কোনো কিছু দরকার হলে আমাকে বলতে পারেন বাবা। আসলে তেমন কিছু নয়, আমার কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দরকার ছিল, ভাবলাম ওকে দিয়ে আনিয়ে নেব। আপনি এক কাজ করুন নায়েব মশাই, জমিদার বাবু এবং আপনি অতিথি কক্ষে আসুন, আপনাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে। আমার কথা মতো জমিদার মশাই এবং নায়েব মশাই অতিথি কক্ষে আসলেন। অতিথি কক্ষে আসার পরেই জমিদার মশাই আমাকে বললেন, বড় সমস্যা হয়েছে বাবা। আমার নাতনির গা জ্বরে পুড়ে যাচ্ছে, ছোট বৌমার অসহ্য পেটের যন্ত্রণা শুরু হয়েছে, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। ছোট বৌমার এই অবস্থার জন্য সহদেব আমাকে দায়ী করছে। আপনি কিছু একটা করুন বাবা, আমি আর কাউকে হারাতে চাই না। আপনি শান্ত হন জমিদার মশাই, আমি আপনাকে কথা দিচ্ছি, ঈশ্বর আমাকে পথ দেখিয়েছেন, আর কোনো ক্ষতি আমি হতে দেব না। আজ এই বাড়ির দোতলায় পূর্ব দিকের সীমানায়, অর্থাৎ কাল যেখানে দাসের মৃত্যু হয়েছিল, ওই স্থানে একটি যজ্ঞ করতে হবে। যজ্ঞের জন্য বিশেষ কিছু সামগ্রী আমি জোগাড় করেছি, আরও কিছু সামগ্রী প্রয়োজন যেগুলি আপনাদের জোগাড় করতে হবে। যজ্ঞস্থানে বাড়ির মহিলারা ছাড়া সমস্ত পুরুষ সেখানে উপস্থিত থাকবেন। শুধুমাত্র নায়েব মশাইয়ের থাকার দরকার নেই, কারণ উনি সহদেবের স্ত্রী এবং বাসুদেবের কন্যার কাছে থাকবেন। আচ্ছা বাবা, আপনি যা বলবেন। যজ্ঞের জন্য কি সামগ্রী আনতে হবে বলুন, আমি যথাসম্ভব দ্রুত জোগাড় করার চেষ্টা করছি। ঠাকুরমশাই, কিছু মনে যদি না করেন একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, নির্দ্বিধায় বলতে পারো। শ্যামচরণ আগমবাগীশ, অর্থাৎ ওই আশ্রমের বর্তমান গুরু, রঘুনাথের বিষয়ে আগে থেকেই সব জানতেন, কিন্তু উনি রঘুনাথকে আটকাননি কেন? এহেন প্রশ্ন তখন আমার মনেও উদ্ভব হয়েছিল। আসলে স্বর্ণলতাকে দেওয়া প্রতিজ্ঞার কাছে ওনারা সবাই আবদ্ধ ছিলেন। রঘুনাথকে ছোট থেকে তন্ত্র সাধনা সিদ্ধ করার মূল উদ্দেশ্যই ছিল স্বর্ণলতার সাথে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া। জমিদার বাড়ির দোতলার পূর্ব সীমানায় দালানের মধ্যস্থ জায়গায় আমি যজ্ঞকুণ্ড সাজিয়েছিলাম। জমিদার মশাই, বাসুদেব ও সহদেব সেখানে উপস্থিত ছিল, কয়েকজন লেঠেলও ছিল। হোমযজ্ঞ করে কোনো লাভ হবে কি? উদাসীর বয়স হয়েছে, হৃদরোগে মরেছে, এই নিয়ে এত মাতামাতি করার কি আছে? আমি তো সেটাই খুঁজে পাচ্ছি না। বাবা মশাইকে ভালো মানুষ পেয়ে বোকা বানাচ্ছেন ঠাকুর মশাই। লোক ঠকানোর কাজটা বেশ ভালোই শিখেছেন দেখছি। হ্যাঁ, সহদেবের এই ধরনের কথা শুনে জমিদার মশাই উচ্চ কণ্ঠে বললেন, লঘু গুরু জ্ঞান রেখে কথা বলো সহদেব। তাছাড়া তোমার মতো লম্পটের থেকে এর বেশি আর কি বা আশা করা যায়? আপনারা দয়া করে শান্ত হন, যজ্ঞের তিথি আর কিছু সময়ের মধ্যেই শুরু হবে। জমিদার মশাই, আপনি অনুমতি দিলে আমি যজ্ঞের কাজ শুরু করব। হ্যাঁ বাবা, আপনি শুরু করুন। আমি যে যজ্ঞ করতে চলেছি ভূত ডামতন্ত্রের বিশাল সিদ্ধ পদ্ধতিতে সর্বোচ্চ মার্গের এক যজ্ঞ, প্রেত ব্রহ্মযজ্ঞ। এবং আমি নিজেও অনিশ্চিত ছিলাম যে এই যজ্ঞে আমি সফল হব কি না, কারণ আমার তন্ত্র জীবনে এত ভয়ঙ্কর যজ্ঞ এর আগে কখনো করিনি। অবশেষে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে যজ্ঞ শুরু করলাম। প্রথমে আমি নিজের গাত্রবন্ধন সেরে নিলাম, তারপর উপস্থিত সকলের নামে গাত্রবন্ধনই করে দিলাম। 108 বার বীজ মন্ত্র উচ্চারণের সাথে সাথে আমি এক এক করে যজ্ঞের সামগ্রীগুলি হোমের আগুনে আহুতি দিতে লাগলাম। এরপর এক বিশেষ মন্ত্র উচ্চারণের সাথে সাথে শ্যামচরণ আগমবাগীশের দেওয়া সেই বিশেষ ছাই ভস্যটি হোমের আগুনে দেওয়া মাত্রই এক আশ্চর্যজনক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হলাম আমরা। সমগ্র দালান চত্বরটিকে এক কালো অন্ধকার ঘিরে ধরল এবং এক বিদঘুটে তাচ্ছিল্যকর হাসি চারিদিক থেকে হাওয়ায় ভেসে আসলো, আর তার সাথে চারিদিক থেকে দমকা হাওয়ার আনাগোনা শুরু হতে লাগলো।
এসব দেখে উপস্থিত সকল সদস্যদের মুখে এক অজানা ভয়ের আতঙ্ক ঘিরে ধরল। আমি একের পর এক মন্ত্র পাঠ করতে লাগলাম। হঠাৎ করেই সেই তাচ্ছিল্যকর হাসি বন্ধ হয়ে গেল। তারপর সহদেব কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা তীব্র আঘাতে ছিটকে যজ্ঞকুণ্ডের সামনে এসে বলল, এই আমার সাথে কি হচ্ছে? দেখুন বাবা মশাই, এসব কিছুই সহদেব মাটিতে আছড়ে পড়ার পর তার মুখ, হাত এবং পা ধীরে ধীরে অবশ হয়ে গেল। এই দেখে জমিদার মশাই এবং বাসুদেব হতবাক হয়ে আমার উদ্দেশ্যে বলল, এইসব কি হচ্ছে বাবা? সহদেব, তুই ঠিক আছিস তো বাবা? নিজের জায়গা থেকে কেউ সরবেন না, দয়া করে আমার কথা শুনুন। সহদেব হোমকুণ্ডের সামনে ছিটকে পড়বার পর এক অদৃশ্যমান কালো ধোঁয়া সহদেবকে চারিদিক থেকে ঘিরে তুলল এবং তারপরে হাওয়ার সাথে মিশ্রিত হয়ে আবির্ভূত হলো এক মানব অবয়ব। পরনে লাল গেরুয়া, মাথায় কালচে রঙের লম্বা তিলক, সমগ্র গায়ে ছাই ভস্য মাখা, লাল রক্তবর্ণ চোখ, বাম হাতে নরকঙ্কালের মাথা এবং ডান হাতে পিশাচ দণ্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে রঘুনাথ। কালো ধোঁয়ার পরিমাণ কিছুটা কম হতেই রঘুনাথের মুখ স্পষ্ট বোঝা গেল। জমিদার মশাই এবং বাসুদেব তাকে চিনতে পেরে হতভম্ব স্বরে বললেন, বাবা, এ তো রঘুনাথ। তার মানে এ কোনো সাধারণ বালক নয়। সাধারণ মানুষ তো আমি নই, কিন্তু আমার আসল পরিচয় জানলে আপনি ভিড়মি খাবেন জমিদার মশাই। সবের অর্থ কি? সহদেবের সাথে ওর কিসের শত্রুতা? আমি এসবের কিছুই বুঝতে পারছি না। আমার ছেলেকে ছেড়ে দাও রঘুনাথ। তোমার যা চাই আমি তোমাকে তাই দেব, কিন্তু আমার ছেলেকে তুই ছেড়ে দে। আমি যা চাই তা আপনি দিতে পারবেন না জমিদার মশাই। অর্থ দিয়ে পৃথিবীর সব কিছু কেনা গেলেও মাতৃত্বের স্নেহ কেনা যায় না। আমি যে মাতৃসুখ থেকে বঞ্চিত হয়েছি, পারবেন সেটা ফিরিয়ে দিতে? পারবেন আমার মাকে জীবন্ত করতে? এই মনুষ্যরূপী হিংস্র জানোয়ারটার জন্য আমার মাকে নির্মমভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল। সবের মানে কি? কে তুমি? তোমার আসল পরিচয় কি? রঘুনাথের দাপট কণ্ঠের ওই কথাগুলি সমগ্র জমিদার বাড়িকে যেন কাঁপিয়ে দিচ্ছিল। আমি এতক্ষণ নির্বাক ছিলাম। জমিদার মশাইয়ের প্রশ্নোত্তরে বললাম, রঘুনাথ হলো বাসুদেবের প্রথম স্ত্রী স্বর্ণলতার পুত্র। আমার মুখে এই কথাগুলো শুনে জমিদার বাবু এবং বাসুদেবের চোখ দিয়ে অশ্রু জল গড়িয়ে পড়ল। রঘুনাথের দিকে তাকিয়ে বাসুদেব কম্পিত স্বরে বলে উঠল, স্বর্ণলতার ছেলে, অর্থাৎ তুমি আমার পুত্র? না চক্রবর্তী মশাই, আপনি ভুল করছেন। আমি এখানে কারো নাতি বা কারোর পুত্র হয়ে আসিনি। আমার লক্ষ্য কেবল এই পাপীদের শাস্তি দেওয়া। কিন্তু আমার স্ত্রীকে এবং ওই দাসীকে কেন তুমি হত্যা করলে? ওরা কি দোষ করেছিল এবং তোমার সহদেবের সাথে কি শত্রুতা? শুনুন তাহলে। আজ থেকে 20 বছর আগে এমনই এক সন্ধ্যায় আপনার ছোট পুত্র আমার মাকে এই জায়গায় দাঁড়িয়ে নৃশংসভাবে যৌন অত্যাচার করে, এবং সেই কথা যখন আপনার স্ত্রী জানতে পারে, নিজের রক্তের পাপ লুকানোর জন্য আমার মাকে জঙ্গলে ফেলে আসে। সেই সময় আমার মা অন্তঃসত্ত্বা ছিল। ওই জঙ্গলের এক সাধকের দল আমার মাকে দেখতে পেয়ে তাদের আশ্রমে নিয়ে যায় এবং সেখানেই আমার জন্ম হয়। শারীরিক যন্ত্রণায় নিপীড়িত হয়ে অবশেষে আমার মাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। জ্ঞান হওয়ার পরে মায়ের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, এই জমিদার বাড়িকে আমি সব অংশে নির্বংশ করব। না রঘুনাথ, এ তুমি অন্যায় করেছ সহদেবের স্ত্রী এবং আমার নাতনির সাথে। তারা তো কোনো দোষ করেনি, ওদেরকে তুমি শাস্তি দিচ্ছ। হ্যাঁ রঘুনাথ, এটা তুমি অন্যায় করছো। তুমি ওদের শাস্তি দিতে পারো না, ওরা কোনো দোষ করেনি। না চক্রবর্তী মশাই, তা হয় না। আমি যেই সুখ থেকে বঞ্চিত হয়েছি সেই সুখ আমি কাউকে ভোগ করতে দেব না।
আমি এই জমিদার বাড়িকে সব অংশে নির্বংশ করেই ছাড়বো। রঘুনাথ, তুমি অস্বীকার করলেও আমি তোমার বাবা। একজন বাবা হয়ে নিজের সন্তানের প্রাণ ভিক্ষা চাইছি। ও তোমারও সম্পর্কে ভাই বা বোন হয়। স্বর্ণলতার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি অস্বীকার করব না। পাপীদের শাস্তি দিতে পারো, কিন্তু কিন্তু নিরীহ যারা, তাহলে তুমি ছেড়ে দাও। এইরকম পাপ তুমি করো না। আমি দেখলাম বাসুদেবের কাকুতি মিনতিতে রঘুনাথ কিছুটা নরম হয়েছে। যতই হোক, রক্তের টান তো অস্বীকার কত করা যায় না। এরপর রঘুনাথ মন্ত্র বলে অদৃশ্যমান শক্তির দ্বারা সহদেবকে শূন্যে তুলে পুনরায় আছড়ে যজ্ঞকুণ্ডের সামনে ফেলে দিল। মাটিতে পড়বার পর সহদেব মুখ থেকে রক্তপাত হতে শুরু করলো। ধীরে ধীরে দেহ নিঃসাড় হয়ে গেল। তারপর রঘুনাথের এক ভয়ঙ্কর হাসিতে চারিদিক কেঁপে উঠল। হাসতে হাসতে রঘুনাথ বলতে লাগলো, আমি পেরেছি মা, আমি পেরেছি। তোমার হত্যাকারীদের শাস্তি দিতে আমি পেরেছি। তোমাকে দেওয়া প্রতিজ্ঞা আমি সফল করেছি মা। আজ তুমি মুক্তি পেলে, এবার আমার মুক্তির পালা। এই কথা বলবার পর রঘুনাথ ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। মাতৃবিয়োগের প্রতিশোধ নেওয়ার পর রঘুনাথ দেহত্যাগ করল। তার সাথে সাথেই চারিদিকের অন্ধকার ধীরে ধীরে কেটে গেল। পরিবেশ স্বাভাবিক হতেই জমিদার মশাই এবং বাসুদেব যজ্ঞকুণ্ডের সামনে এগিয়ে আসলেন এবং একে অপরের পুত্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এ বিষয়ে আমি কোনো বাধা দিলাম না। সন্তান যতই পাপী হোক না কেন, রক্তের সম্পর্ক সহজে অস্বীকার করা যায় না। এমন সময় নায়েব মশাই দৌড়ে এসে খবর দিলেন সহদেবের স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছে এবং বাসুদেবের কন্যাও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছে। সেদিন রাতেই রঘুনাথ এবং সহদেবকে একই সাথে দাহ করা হলো। দুজনের মুখাগ্নি বাসুদেবই করেছিল। দাহ কার্য সম্পন্ন করে জমিদার বাড়িতে যখন ফিরি, তখন প্রায় মধ্যরাত। তার পরের দিন সকালে জমিদার মশাইয়ের নাতিকে আশীর্বাদ করে সবার অনুমতি নিয়ে সেখান থেকে আমি ফিরে আসি। কি হে কিশোরী, এবার বুঝলে তো? প্রশ্ন যখন মাতৃত্বের উপর আসে, প্রতিশোধের আগুন কাউকে ছাড়ে না, কাউকে না। শুনছিলেন লেখক অনিরুদ্ধ পালের কাহিনী তারানাথ তান্ত্রিকের গল্প নারীর টান। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে সায়র দে। গল্প পাঠ এবং গল্পের সূত্রধারে আমি দেবাঞ্জন। প্রযোজনা ও ভিএফএক্সে সৌরভ এবং মেঘনা। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করতে